সাল 1940। একটা ছেলে 14 বছর যার বয়স, পকেটে মাত্র 17 টাকা। এটা নিয়ে বাড়ি ছেড়ে সে পাড়ি দিল অজানার এক উদ্দেশ্যে। শুধু মনে একটা ইচ্ছা, বড় কিছু করতে হবে। কে জানতো এই ছেলেটাই একদিন হয়ে উঠবে বাংলাদেশের প্রভাবশালী শিল্পপতির একজন। আজ যেটাকে আমরা আকিজ গ্রুপ নাম করে চিনি, যার পণ্য বাংলাদেশের হয়তো সবাই প্রায় প্রতিনিয়ত ব্যবহার করে, তার পেছনে কিন্তু রয়েছে গরিব ঘরে জন্ম নেওয়া একটা সাধারণ ছেলের অসম্ভবকে সম্ভব করার গল্প। এই গল্পটা শুধুমাত্র একটা টাকা রোজগারের গল্প না, এই গল্পটা একটা পরিশ্রমের গল্প, এই গল্প একটা সাহসের গল্প, আর দিন শেষে এই গল্পটা হচ্ছে একটা স্বপ্নবাজ মানুষের, যার নাম আকিজ মিয়া। হ্যাঁ, আজকের এই ভিডিওটা করছি শেখ আকিজ উদ্দিন, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা, তার জীবন নিয়ে কিভাবে সে শূন্য থেকে একটা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুললো, সেটা নিয়ে একটা ডিপ কেস স্টাডি করার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। শুধুমাত্র তাই না, আকিজ মিয়ার জীবন থেকে কিভাবে আমরা শিক্ষা নিতে পারি, সেটাকে কিভাবে আমরা আমাদের ক্যারিয়ারে লাগাতে পারি, এই ভিডিওতে আমি সেটাও শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি যখন এটা নিয়ে রিসার্চ করি তখন যেন আমি একটা গল্পের সাগরে ডুবে গিয়েছিলাম, যে কিভাবে একটা মানুষ শূন্য থেকে এত বড় কিছু অ্যাচিভ করতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের কাছেও ইন্টারেস্টিং লাগবে, একদম শেষ পর্যন্ত দেখুন। খুলনার ফুলতলা 1929 সালে শেখ মফিজ উদ্দিন আর মতিনা বেগমের ঘরে জন্ম নেয় আকিজ উদ্দিন। ছোটবেলা থেকেই তার আসলে বেড়ে ওঠা খুলনাতেই। খুব একটা সচ্ছল ফ্যামিলি ছিল না আকিজ সাহেবের, পড়াশোনা খুব একটা বেশি করা হয়নি এবং ছোটবেলা থেকেই বেশ দুরন্ত প্রকৃতির ছিল, এজন্য আসলে বাবা মার কাছে সবসময় অনেক বেশি বকাঝকা খেতে হতো। তো খুব দ্রুতই পড়াশোনা আসলে ছেড়ে দিয়ে সে বিজনেসে ঢুকে পড়ে। বাবার ছোটখাটো একটা মুদি দোকান ছিল, সেটাই সে সাহায্য শুরু করে। পাশাপাশি স্টেশনে সে দেখা গেল যে লজেন্স, চানাচুর ইত্যাদি ইত্যাদি এগুলো বেচতো। তো একদিন দেখা যায় যে বাবা তাকে প্রচন্ড বকাবকি করে এবং সেই দুঃখে, অভিমানের রাগে, জেদের বশে সে বাড়ি ছেড়ে দেয়। বয়স তার অ্যারাউন্ড তখন 14 বছর ছিল এবং পকেটে ছিল মাত্র 17 টাকা। সেটা নিয়ে সে চলে যায় কলকাতায়। কলকাতা শহরে আকিজ মিয়া এসে দেখে যেন এক অন্য জগৎ। কলকাতা শিয়ালদা স্টেশনে সে কয়েক রাত পার করে জাস্ট একটা পেপার বিছিয়ে শুয়ে এবং কিছুই না করে। আস্তে আস্তে দেখা যায় যে তার যে টাকাটা নিয়ে এসে আসছিল সেটা ফুরিয়ে যেতে শুরু করে। না, এভাবে তো দিন চলতে পারে না। সে তখন চিন্তা করে যে কি করা যায়। তো এটা ভাবতে ভাবতে সে দেখে যে অনেকে কমলা লেবুর ব্যবসা করতেছে। তো সেও তখন চিন্তা করে আমিও তো কমলা লেবু কিনে ব্যবসা করতে পারি, এবং সেই চিন্তা করেই সে 4 ঝুড়ি কমলা কিনে এবং সেখান থেকে সে প্রথম দিনেই 10 পয়সা লাভ করে। ব্যবসার ভিতরে সে একটা মজা খুঁজে পায় এবং এটাকেই সে মনে করে যে না, এখান থেকেই আমার বড় কিছু করতে হবে। এবং সেই যে সে শুরু করে, বেশ একটা সে অনেকদিন ধরে সে ফলের ব্যবসার সাথে যুক্ত থাকে এবং একসময় কলকাতার জাকারিয়া হোটেলে তার স্থান হয়। মাত্র প্রতিদিন 1 আনার বিনিময়ে সে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা হয়। তার পাশাপাশি চলতে থাকে তার ফলের ব্যবসা এবং কিছুদিনের মধ্যেই তার পুঁজি দাঁড়ায় প্রায় 300 রুপি। সেখানেই থেমে থাকেনি, সে ভাবছে যে আরো কি করা যায়। এবং সেটা ভাবতে ভাবতে সে দেখে যে কলকাতায় তখন একটা বেশ জনপ্রিয় ছিল যে ঠেলা গাড়িতে করে বিভিন্ন টাইপের জিনিস নিয়ে খুচরা বিক্রি করা। সে ভাবে যে এটাও কিন্তু শুরু করা যায়, কিন্তু সে দেখে যে এটা করতে গেলে হিন্দি জানতে হবে, কারণ সেই টাইমে হিন্দিতে বিভিন্ন ধরনের কথা বলে বলে এগুলো বিক্রি করতে হতো এবং কলকাতায় অনেক মানুষ হিন্দিতে কথা বলতো। কিছুদিনের মধ্যে সে নিজেও কিন্তু হিন্দি শিখে যায় এবং এই ব্যবসায় বেশ বড় সফলতা অর্জন করে এবং প্রায় তার মূলধন দাঁড়ায় 2200 রুপিতে। এখান থেকে আমরা এই শিক্ষাটা পাই যে একদম জিরো থেকে শুরু করেও কিন্তু বড় স্বপ্ন দেখা যায়। জিরো থেকে শুরু করেও ভাবা যায় যে না, আমাকে বড় কিছু করতে হবে এবং সেটার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হয় এবং নতুন কিছু শেখার দরকার হলে সেটাও কিন্তু পথেই শিখে নিতে হয়। ভালোই কাটছিল বেশ কিছুদিন, কিন্তু পিছনে লেগে যায় দুষ্ট মানুষ। তার সফলতা যেন তাদের সহ্য হয় না, পেছনে পুলিশ লাগিয়ে দেয় এবং অবশেষে তার জেল পর্যন্ত হয়। বেশ কিছুদিন জেলে থাকা লাগে এবং জেল থেকে বেরিয়ে তার দেখা হয় পেশোয়ার থেকে আসা একটা মানুষের। অবশেষে সেই মানুষটার সাথে সে পাড়ি দেয় পাকিস্তানের পেশোয়ারে। তখন যদিও পুরোটাই আর কি ভারতবর্ষ ছিল, কিন্তু সে কিন্তু ব্যবসার উদ্দেশ্যে শুধু কলকাতাতেই থেমে থাকেনি। সেই টাইমে সে পেশোয়ারে প্রায় 2 বছর একই টাইপের এই ফল বিজনেসের সাথে নিজেকে যুক্ত রাখে। এভাবেই কাটছিল জীবন। মূলধন বেশ ভালোই জমতে থাকে এবং সে একদিন খোঁজ পায় যে তার বাবা মারা গিয়েছে। তৎক্ষণাৎ সে দেশের উদ্দেশ্যে রওনা দেয়, নিজের গ্রামে ফিরে এবং সেখানে এসে সে তার মাকে কথা দেয় যে সে আর কখনো বাইরে যাবে না, এখানেই সবকিছু করবে। সেখানে এসে তার পুরনো দিনের এক বন্ধু নিতাই চন্দ্র, যার নাম, তার সাথে সখ্যতা গড়ে ওঠে। নিতাই চন্দ্রের পৈতৃক ব্যবসা ছিল বিড়ির ব্যবসা, যেটার নাম ছিল বিধু বিড়ি।
তো নিতাই চন্দ্রের সাথে থাকতে থাকতে তার বিড়ির ব্যবসার প্রতি একটা বেশ ইন্টারেস্ট তৈরি হয় এবং এটা নিয়ে সে রিসার্চ শুরু করে। সে খুলনা যায়, বেনাপোল যায়, যে কিভাবে সে বিড়ি তৈরি করতে পারে এটা নিয়ে কিন্তু সে রিসার্চ শুরু করে। এরপর খুব বেশি দিন হয়নি তার মাও মারা যায়। অবশেষে তার বিয়ে হয় এবং শ্বশুরের বেশ ভালোই সম্পত্তি ছিল এবং বেশ অনেক জায়গা জমি ছিল। শ্বশুর তাকে প্রপোজাল দেয় যে সে যেন তার জায়গা জমি দেখাশোনা করে, কিন্তু না, আকিজ মিয়ার কপালে লেখা ছিল অন্য কিছু। আকিজ মিয়ার জীবনে হতে চেয়েছিল অনেক বড় কিছু এবং সে নিজে কিছু করতে চেয়েছিল। তাই কিন্তু সে শ্বশুরের সেই প্রপোজালটা প্রত্যাখ্যান করে এবং সে নিজেই কিছু করার চেষ্টা করে। এখান থেকেও কিন্তু আমরা একটা লার্নিং নিতে পারি, সেটা হচ্ছে যে নিজের উপর আত্মবিশ্বাস। তখন যদি আকিজ মিয়া ফর এক্সাম্পল তার শ্বশুরের সেই প্রপোজালটা গ্রহণ করত, আকিজ মিয়ার আজকে যে গল্পটা আমরা বলতেছি এই গল্পটা হয়তো হতো না। তাই অনেক সময় হয়তো আমরা সাময়িক একটা লাভের আশায় বড় স্বপ্ন বিসর্জন দিয়ে দিই বা বড় কিছুর পথে হাঁটা বন্ধ করে দিই। সেটা কিন্তু করা চলবে না। বড় কিছু স্বপ্ন, বড় কিছু অর্জন করতে হলে সহজে সেটা আসে না, সেটা নিয়ে লেগে থাকতে হয়। এরপর আকিজ মিয়া তার নিজের পৈতৃক যে ব্যবসা মুদি দোকান সেটা শুরু করে। কলকাতা পেশোয়ার থেকে প্রায় 10,000 টাকা তার পুঁজি জমেছিল, কিন্তু ততদিনে সেটা অর্ধেক হয়ে গিয়েছে। তাই মুদি দোকান শুরু করে বেশ একটা স্ট্রাগলের সাথে, কিন্তু সে অনেক বেশি সৎ ছিল, পরিশ্রমী ছিল এবং মানুষজন তাকে অনেক বেশি বিশ্বাস করত। তাই সেখান থেকেও কিন্তু তার উত্তরণ হতে খুব বেশি দিন টাইম লাগেনি। মাত্র কয়েক বছরের ব্যবধানে তার পুঁজি হয়ে গিয়ে দাঁড়ায় 30,000 টাকায়। আকিজ মিয়া দেখে যে তার দোকানে বিড়ি বেশ অনেক বিক্রি হয়। তখন সেই বিড়ি নিয়ে তার একটা ইচ্ছা ছিল, সেটা আবার জেগে ওঠে এবং এটা নিয়ে এসে শুরু করে যে নিজেই আমার একটা ছোটখাটো কারখানা শুরু করতে হবে। অবশেষে মাত্র 3 জন মানুষ দিয়ে ওই মুদিখানা দোকানের উপরের তালায় সে ছোট একটা বিড়ি ফ্যাক্টরি শুরু করে, যেখানে সে পাতার বিড়ি তৈরি করত। এবং দেখা যায় যে তখনকার যেই পাতার বিড়িগুলোর প্রচলন ছিল, সেই পাতার বিড়িগুলো থেকে তার মান এবং তার যে গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে বা মানুষের টেস্ট অনেক বেশি ছিল। সেই সময় ওয়াহাব বিড়ি এবং জলিল বিড়ি নাম করে দুটো প্রতিষ্ঠান ছিল যারা বেশ অনেক নাম করা ছিল। কিন্তু মার্কেটিং এ আমরা একটা জিনিস জানি, অনেক বেশি পড়াশোনা করছি এই জিনিসটা নিয়ে জানার জন্য, সেটা হচ্ছে যে আপনাকে ভালো করতে গেলে জাস্ট 2টা স্ট্র্যাটেজি আপনার আছে পুরো মার্কেটিং এ, এর বাইরে কিচ্ছু নাই। সেটা হচ্ছে যে সেম দামে ভালো জিনিস দিতে হবে অথবা কম দামে সেম মানের জিনিস দিতে হবে। আকিজ মিয়া কিন্তু পড়াশোনা করেনি, কিন্তু এই স্ট্র্যাটেজিটাই সে অ্যাপ্লাই করে। সে তাদের থেকে কম দামে আরো বরঞ্চ ভালো মানের বিড়ি কিন্তু সে মার্কেটে সাপ্লাই দেওয়া শুরু করে। এতে করে মাত্র অল্প কিছুদিনই আকিজ বিড়ির সুনাম চারপাশে ছড়িয়ে পড়ে। এমনকি তার কাছে খুচরো বিড়ি কিনে সেই বিড়িগুলোই ওই প্যাকেটগুলোতে অন্য দোকানদাররা ব্যবহার করে, কিন্তু স্বাদ বুঝে যাওয়ার কারণে মানুষ কিন্তু বুঝে যায় যে না, এটা আকিজ মিয়ারই বিড়ি। অবশেষে 1955 সালে সে কিন্তু নিজস্ব বিড়ি তৈরির একটা লাইসেন্স সে সরকারিভাবে পেয়ে যায়। হঠাৎই একটা বড় বিপদ আসে। তার ফ্যাক্টরিতে লেগে যায় আগুন এবং পুড়ে সব ভস্ম হয়ে যায়। মাত্র অল্প কিছু টাকা এবং অল্প কিছু জিনিসই সে বাঁচাতে পারে। কিন্তু এই অবস্থা থেকে তাকে ওঠার জন্য তার আশেপাশের মানুষ, গ্রামের মানুষগুলো হেল্প করে, কারণ সবার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং তাকে সবাই খুবই স্নেহ করত এবং তাকে সবাই খুবই সম্মান করত তার সততা এবং পরিশ্রমের জন্য। এখান থেকেও আমরা কিন্তু একটা লার্নিং নিতে পারি, সেটা হচ্ছে যে জীবনে চলার পথে আমাদের অনেক বিপদ আপদ আসতে পারে। সব বিপদ আপদ কিন্তু একা মোকাবেলা করা যায় না। তাই আশেপাশের মানুষগুলোকে সবসময় ভ্যালু দিতে হবে, আশেপাশের মানুষগুলো নিয়ে সামনে আগাইতে হবে। বিপদে কিন্তু তারা এসে পাশে দাঁড়ায়। সে কিন্তু এখানেই থেমে থাকেনি, শুরু করে গুড় ছোলা গমের বিজনেস। পাশাপাশি তার পরিচয় হয় মোহাম্মদ আলী নাম করে একজন বড় পাটকল মালিকের সাথে, যার অনেক বড় তৎকালীন সময় একটা বড় পাটকল ছিল এবং সেখানে সে পাট সাপ্লাই দেওয়া শুরু করে। মজার ব্যাপার হচ্ছে তখনকার যারা সাধারণত সেই পাটকলগুলোতে পাট সাপ্লাই দিত, দেখা যায় যে সেই পাটের ওজনে তারা অনেক বেশি ফাঁকি দিত, ভিতরে অনেক কিছু দেখা গেল উল্টোপাল্টা জিনিস দিয়ে পাটের ওজন বাড়িয়ে দিত। কিন্তু আকিজ মিয়া ছিল আজীবনই অনেক সৎ। সততাই ছিল তার প্রধান একটা যে আমি আজীবন সৎ থাকবো, পরিশ্রম করব। এই কারণে তার যে পাটের ডিমান্ড সেটা কিন্তু দিন দিন বাড়তেই থাকে এবং শুরুতে দেখা গেল সপ্তাহে 1 গাড়ি করে পাট দিলেও কয়েক মাসের ব্যবধানে সে প্রতিদিন 1 গাড়ি করে পাট সাপ্লাই দেওয়া শুরু করে। এরপরে সে বিজনেস আরো বড় করতে থাকে এবং নাভারন বেসিসে সে বিজনেস করে এবং নাভারনে তার পুরো পরিবার নিয়ে শিফট হয়। এখান থেকে আমরা একটা লার্নিং নিতে পারি, সেটা হচ্ছে যে শিফট, প্ল্যান এন্ড কিপ গোয়িং। কথা হচ্ছে যে জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে, যে সময় আমাদের প্ল্যান মাফিক সবকিছু কিন্তু চলে না, তখন কিন্তু মাঝে মাঝে প্ল্যান চেঞ্জেরও প্রয়োজন হতে পারে। তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্ল্যান চেঞ্জ করে থেমে না গিয়ে নতুন করে আবার আগাতে হবে। 1966 সালে তার সাথে একটা দুর্ঘটনা ঘটে। ইয়াকুব আলী নাম করে একজন
একজনের সাথে সে পাটের বিজনেসটা একটা পার্টনারশিপে করে, বাট তৎকালীন প্রায় 2 লক্ষ টাকা নিয়ে সেই ইয়াকুব আলী পালিয়ে যায়। তারপর থেকে আকিজ মিয়া কিন্তু সিদ্ধান্ত নেয় সে জীবনে আর পার্টনারশিপ বিজনেস করবে না। অবশেষে 1969 সালে সে বিজনেসটাকে আরো বড় করে এবং সোনালী ব্যাংক থেকে, তৎকালীন সোনালী ব্যাংক থেকে 5 লাখ টাকা সে লোন নেয়। কিন্তু দেশের অবস্থা ততদিনে বেশ ঝামেলাময় হয়ে যায়, যুদ্ধ আসবে সামনে। তো তখন সে সেই 5 লাখ টাকা ব্যবহার না করার ব্যাপারে ডিসিশন নেয় যে না, আমার টাকাটা আমি এভাবেই রাখবো। অবশেষে 1971 আসে এবং দেশে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই টাইমেও কিন্তু সে অনেকবার মুক্তিযোদ্ধাদের কাছে সাপোর্ট পাইছে এবং মুক্তিযোদ্ধাদের সেও সাপোর্ট করছে এবং কয়েকবার সে মৃত্যুর মুখ থেকে কিন্তু ফিরে এসেছে। এই টাইমে আর একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে নাভারণ বেশ হিন্দু অধ্যুষিত একটা এলাকা ছিল এবং সেই সময় বহু হিন্দু মানুষ কিন্তু অত্যাচারের জন্য ইন্ডিয়াতে চলে যায়, ভারতে চলে যায় এবং তখন দেখা যায় যে তার সাথে অনেক মানুষের একটা ভালো সম্পর্ক থাকে এবং তারা তাদের যে দেখা গেল সম্পদ বা তাদের যে বিভিন্ন জিনিসপত্র সেই জিনিসগুলো কিন্তু আকিজ মিয়ার কাছে বেচে এবং আকিজ মিয়ার কাছে সেই 5 লাখ টাকা থাকার কারণে সে কিন্তু সেই রিস্কটা নিতে পারে। যুদ্ধের পরে সারা দেশের অবস্থা খারাপ, প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। সেই সময় আকিজ মিয়ার গোদামে যে ধরনের মালামাল ছিল, তার নিজস্ব যেই মালগুলো ছিল সেইগুলো প্রায় বেচে সে প্রায় তৎকালীন 15 লক্ষ টাকা প্রফিট করে এবং এটাই ছিল আকিজ মিয়ার একটা অন্যতম টার্নিং পয়েন্ট। যেই টাকাটা দিয়ে সে আরো অনেকগুলো বিজনেস স্টার্ট করে। নিজের এই যেই শুধুমাত্র পাতার বিড়ি ছিল সেটাকে সে কাগজের বিড়ি করে এবং 1974 সালে সে নিজের ফিল্টার বিড়ি আনে এবং 1976 সালে সে কিন্তু ঢাকায়ও নিজের বিড়ি সাপ্লাই দেওয়া শুরু করে। ততদিনে দেখা যায় যে ঢাকার কিন্তু একটা বড় মার্কেট থাকে এই যে বিড়ি সিগারেটের, কিন্তু তার আকিজ মিয়ার যে বিড়ি সেটা কিন্তু ঢাকায় পাওয়া যেত না। তো সে যেটা করে, সে একটা রিসার্চ করে আর কাছের মানুষদেরকে বলে যে ঢাকায় যত ধরনের বিড়ি সিগারেট পাওয়া যায় সেগুলো সব আনতে, এবং সেগুলো আনার পরে সে দেখে যে তার যে বিড়ির মান সেটা ঢাকার ওইগুলো থেকে অনেক বেশি এবং তখনকার যে বিজনেস সিস্টেমটা ছিল একটা মধ্যস্থতাকারী ছিল এবং সে চিন্তা করে যে কোনো মধ্যস্থতাকারী না, সে নিজে ডিরেক্ট সাপ্লাই দিবে এবং নিজে কয়েকটা গাড়ি কিনে সে এবং সেই গাড়িতে ডিরেক্ট কিন্তু সে ঢাকার বাজারে নিজের প্রোডাক্ট দেওয়া শুরু করে। মজার ব্যাপার হচ্ছে যে সে কিন্তু সে আমলে অ্যাডভার্টাইজিং বা প্রচার প্রচারণা নিয়েও বেশ সচেতন ছিল। সে হচ্ছে তার ট্রাকের গায়ে, যেটা সেই সময় একটা রিভলিউশনারি একটা জিনিস ছিল, মানুষ তখনও এই জিনিসগুলো এখনকার মতো এত ইজি ছিল না যে এগুলো করা যায়। সে দেখা গেল যে তার ট্রাকের গায়ে তার আকিজ বিড়ি কোম্পানির নাম লেখা থাকতো, বা দেখা গেল রেডিওতে সে কিন্তু বাংলাদেশের অন্যতম প্রথম বলা যায় যে রেডিওতেও কিন্তু তার কোম্পানি সে বিজ্ঞাপন দেওয়া শুরু করে। এখানেই কিন্তু আকিজ মিয়া থেমে থাকেনি। 1976 সালে সে সরকারের কাছ থেকে নিলামে টোবাকো ফ্যাক্টরি কিনে এবং তার পরবর্তীতে সে K2 ব্র্যান্ড নাম করে একটা সিগারেটের কোম্পানি শুরু করে, যেটা বেশ তখন অনেক বেশি জনপ্রিয়তা পায়। এরপরে সে কিন্তু শুধুমাত্র এই রিলেটেড বিজনেসই করেনি, এই বিজনেসের জন্য যা যা দরকার হয় সেখানেও নিজের এক্সপ্যানশন শুরু করে। ফর এক্সাম্পল 1974 সালে আকিজ প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড শুরু করে, যেখানে সে প্রিন্টিং প্যাকেজিং এর তার নিজের কোম্পানির লাগতো এবং অন্যান্য কোম্পানিকেও সাপ্লাই দেওয়া শুরু করে। এরপরে 1980 সালে সে আকিজ ট্রান্সপোর্ট শুরু করে। এইভাবে কিন্তু নিজের বিজনেসের প্রয়োজনে সে এক বিজনেস না করে অনেক বেশি বিজনেসের আরো বেশি প্রসার শুরু করে এবং বিভিন্ন টাইপের বিজনেস শুরু করে। এভাবে আস্তে আস্তে তার বিজনেস যখন বাড়তে থাকে এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে তৈরি হয় আকিজ সাম্রাজ্য, আকিজ গ্রুপ। এখান থেকেও আমরা একটা বিগ লার্নিং নিতে পারি, সেটা হচ্ছে যে ডোন্ট স্টপ অ্যাট প্রফিট, গ্রো উইথ স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে যে একটা দেখা গেল প্রফিট আসা শুরু করলে আমরা শুধু সেখানেই থেমে যাই, সেখান থেকে আরো বেশি গ্রোথের চিন্তা করি না। চিন্তা করি যে যদি সব হারাই যায়, যদি আরো বেশি রিস্ক নিয়ে আমি যদি সবকিছু চলে যাই, কিন্তু সেটা ভাবলে অনেক বেশি বড় কিন্তু হওয়া যায় না। আকিজ মিয়া ছিলেন একজন স্বপ্নবাজ মানুষ। সে তার বিড়ির বিজনেসের প্রফিট নিয়েই কিন্তু থেমে থাকেনি, সেখান থেকে সে আরো বড় কিছু করতে চেয়েছে, আরো নতুন নতুন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে, আরো নতুন নতুন রিস্ক নিয়েছে এবং সেখান থেকেই সে কিন্তু পেয়েছে তার কাঙ্ক্ষিত সফলতা। এরপরে একের পর এক বিজনেস বাড়তেই থাকে। 1997 সালে করেন আকিজ বোর্ড অ্যান্ড পার্টিকেল, 1998 সালে করেন আকিজ টেক্সটাইল মিল, 2001 সালে প্রতিষ্ঠা করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, যার মধ্যে মোজো যেই ব্র্যান্ড সেটা কিন্তু এখন বাংলাদেশের টপ একটা ব্র্যান্ড। এছাড়া আকিজ সিমেন্টেরও যাত্রা শুরু হয় ওরকমই একটা টাইমে। এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও হাজার
হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও কিন্তু আকিজ মিয়া খুবই সাধারণ জীবনযাপন করতেন। একটা সাদা পাঞ্জাবি, মোটা চশমা আর একটা ভেসপা, এই ছিল তার নিত্যদিনের সঙ্গী, যেটা তাকে করে তোলে ধনী কোম্পানির গরিব মালিক। তো কথা হচ্ছে যে এখন দেখা যায় যে একটা মানুষ অল্প কিছু সাকসেস পেতে না পেতেই এটা সেটা করা শুরু করে এবং অনেক বেশি শো অফ করা শুরু করে, আইফোন কিনে, বাইক কিনে, ইত্যাদি ইত্যাদি। এখান থেকেও আমরা একটা লেসন নিতে পারি, সেটা হচ্ছে যে এখন দেখা যায় যে একটা মানুষ অল্প একটু সাকসেস পেয়ে, অল্প একটু টাকার মুখ দেখে উল্টাপাল্টা খরচ শুরু করে। দেখা গেল যে আইফোন কিনে ফেলতেছে বা বাইক কিনে ফেলতেছে ইত্যাদি ইত্যাদি, যেটা দেখা গেল যে তার সামর্থ্য নাই, শুধুমাত্র শো অফ করার জন্য কিনতেছে। বাট কথা হচ্ছে যে পোশাক আশাক বা এই জিনিসগুলো দিয়ে শো অফ হয় না, শো অফ হয় আলটিমেটলি কাজ দিয়ে, নিজের কর্ম দিয়ে। সেটা কিন্তু আকিজ মিয়া মনে প্রাণে বিশ্বাস করতেন। আকিজ মিয়ার 15 জন সন্তান, যারা প্রত্যেকেই প্রায় যুক্ত আছেন তাদের বিভিন্ন এই আকিজ গ্রুপেরই বিভিন্ন কোম্পানিতে, এবং 2006 সালে 76 বছর বয়সে আকিজ মিয়া মৃত্যুবরণ করেন। বাট তার যে এই যে জীবন, এই যে সংগ্রামের জীবন এবং শূন্য থেকে উঠে এসে এত বড় কিছু করার যে জীবন, সেটা থেকে কিন্তু আজীবন আমরা শিক্ষা নিতে পারি এবং আমরাও চেষ্টা করতে পারি লক্ষ্য, ধৈর্য, শেখার মানসিকতা এবং থেমে না যাওয়ার মানসিকতা যদি থাকে, তাহলে জীবনে অনেক বড় কিছু অর্জন করা পসিবল। শেখ আকিজউদ্দিন প্রমাণ করে গিয়েছেন বড় কিছু করতে টাকা লাগে না, লাগে হচ্ছে লক্ষ্য, ধৈর্য, শেখার মানসিকতা আর থেমে না যাওয়ার প্রবল ইচ্ছা, যেটা থাকলে অনেক বড় কিছু অ্যাচিভ করা পসিবল জীবনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং নেক্সট কি টপিকে কথা বলতে পারি সেটাও কিন্তু আমাকে সাজেশন দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।